এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন। এখন এই বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সশরীরে আসছেন এমন কথা আমি বলি। আমি কিন্তু এখনো গোটা ব্যাপারটা অতটা ক্লিয়ার নই। আমি যেটুকু ক্লিয়ার সেটুকু হচ্ছে তিনি একটা বক্তব্য পেশ করবেন। এই বক্তব্যটা আচ্ছা ভিডিও আমি যেটা পরে জানতে পেরেছি মানে ভারতীয় সূত্রে সেই ট্র্যাডিশন অনুযায়ী শেখ হাসিনা করছেন। প্রধানমন্ত্রী মোদী যেভাবে করে থাকেন সেভাবেই করছেন। সাংবাদিকদের সামনে এভাবে কোনো সাংবাদিকদের একটা সভা এরকম অর্গানাইজ করা হয়েছে সেখানে তিনি এসছেন কোনোভাবেই হোক সেরকম তো ঘটেনি, সেটাই প্রথম। কোন জায়গায় অনেকে কেউ কেউ বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন। প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যেই আছে, কারণ উনি পদত্যাগ করেন নাই। তারা আছেন মন্ত্রিসভা, কেউ তো পদত্যাগ করেননি। পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে কেউ তো দেননি, কেউ দেখাতেও পারবেন না বাংলাদেশ থেকে যে পদত্যাগ পত্র দিয়েছে। তারা আছেন, তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত নেই, ডিফ্যাক্টো তারা নেই। এবং সম্ভব হলে ইনক্লুসিভ, কিন্তু ইনক্লুসিভ হওয়ার তার কোনো সম্ভব নেই, কারণ আওয়ামী লীগ তো কেউ নমিনেশন দাখিল করতে পারেননি, তাই সময় পেরিয়ে গেছে। তাহলেও কিন্তু ভারত এখনো চাইছে যে একটা, তারা বলবেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয়। তাদের চাইবেন যে দরকার হলে আওয়ামী লীগকে পার্টিসিপেশন করানোর জন্য যদি নির্বাচন পেছানোর দরকার হয় তাহলে নির্বাচন পেছানো হোক, পিছিয়ে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। আর যদি না হয় নির্বাচন হয়েই যায়, ধরুন আপনারা যখন আইসিডি যেমন জোর করে একটা সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে, সেরকম যদি জোর করে একটা নির্বাচন হয়েই যায়। বলছিলাম যে আসলে কি ঘটতে যাচ্ছে 23 তারিখে। আপনি আপনার একটা ইন্টারভিউতে বলেছেন যে 23 তারিখে শেখ হাসিনা প্রথমবারের মতন সংবাদ সম্মেলনে আসছেন, এবং কেউ কেউ এটাকে বলার চেষ্টা করেছেন যে প্রকাশ্যে তিনি আসছেন। আসলে সেটি সম্ভব কিনা, অথবা প্রকাশ্যেই তিনি আসতে যাচ্ছেন কিনা, আপনি যদি একটু ক্লারিফাই করতেন আমাদেরকে। দেখুন, ধন্যবাদ। আমি কূটনীতির নিয়মিত সাংবাদিক, কূটনীতি কভার করি। আমি শব্দ চয়নের ব্যাপারে খুব সতর্ক থাকি। আমি কোনো ভিডিওতে কোনো প্রোগ্রামে বলিনি যে তিনি শারীরিক ভাবে আসছেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। এখন মুখোমুখি ভিডিওতে হবেন না অডিওতে হবেন, কিভাবে হবেন সেই বিষয় তো আমার জানা ছিল না। আমি যে সূত্র থেকে সংবাদ পেয়েছিলাম যে তিনি এতদিন পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন। এই প্রথম যখন বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে 22 থেকে 23 তারিখে তিনি তার দলের অভিমত নির্বাচন সম্পর্কে, আওয়ামী লীগের সম্পর্কে, এখানে কিন্তু তিনি রাজনৈতিক দলের উদ্দেশ্যে কোনো বার্তা রাখবেন না। তিনি যে বার্তাটা দেবেন, যে বার্তাটা হচ্ছে তিনি কি ভাবছেন আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে, এবং আওয়ামী লীগের এই নির্বাচনে তাদের ভূমিকা কি হতে পারে। এটা তিনি চাইছিলেন একমাত্র ভারতের সাংবাদিকদের কাছে। তিনি এখন পর্যন্ত সাংবাদিকদের কাছে ব্যক্তিগতভাবে ইমেলে প্রশ্ন উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন। কিন্তু এখন কালেকটিভলি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, সেটা হলো যারা ভারতে বিদেশি সংবাদপত্রের সঙ্গে অভারতীয় সংবাদপত্রের মধ্যে কাজ করেন, সেই সাংবাদিকদের সংগঠন, এবং সেই সাংবাদিকদের মধ্যে পশ্চিমা বহু সংগঠনও আছে। তারা অর্গানাইজ করেছেন এই মিটিংটা। তারা মিটিংটা অর্গানাইজ করছেন, তা আমি প্রথমে সেই জন্যই জানতে চেয়েছিলাম মিটিংটা এর মাহাত্ম। কয়েকদিন আগে তো জাতীয় প্রেস ক্লাবে তো একটা তারা তাদের বক্তব্য রাখলেন, বললেন এটার একটাই বার্তা, একটাই নতুনত্ব দিক, সেটা হচ্ছে এই প্রথম শেখ হাসিনা নিজের সাংবাদিকদের কাছে তার বক্তব্য তুলে ধরবেন। এখন এই বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তিনি সশরীরে আসছেন এমন কথা আমি বলি। আমি কিন্তু এখনো গোটা ব্যাপারটা অতটা ক্লিয়ার নই। আমি যেটুকু ক্লিয়ার সেটুকু হচ্ছে তিনি একটা বক্তব্য পেশ করবেন। এই বক্তব্যটা আচ্ছা ভিডিও আমি যেটা পরে জানতে পেরেছি মানে ভারতীয় সূত্রে, সরকারি সূত্রে, সেটা হচ্ছে ভিডিও সম্পর্কে সম্ভবত সেটা করা সম্ভব নয়। এই কারণেই তার লোকেশনটা, তিনি যেখানে আছেন লোকেশনটা জানা যাবে, এবং তার ফলে তার নিরাপত্তার জন্য এটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয়। ফলে এখন ধরে নেওয়া হচ্ছে তিনি অডিওতে। প্রথম কথা হচ্ছে যে বিষয়টা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সাংবাদিক মহল যারা বলছেন তারা এটা বুঝছেন না, যে সাংবাদিক একসঙ্গে কয়েকশো সাংবাদিকের সামনে তিনি কথা বলবেন, গণভবনে সাংবাদিকদের সঙ্গে কথা। এবার প্রশ্নটা আছে অনেকেই, তাহলে প্রশ্ন উত্তর কি করে হবে, স্বাভাবিক প্রশ্ন আপনার। সেখানে প্যানেলে যাদের নাম উল্লেখ করা আছে তারা তাদের সাধ্যমতো ব্যাখ্যা দেওয়ার
উত্তর দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এটা আমি শুনেছি সম্ভবত যার যা প্রশ্নের পরেও অসন্তুষ্ট হলে প্রশ্ন সম্পর্কে যে সঠিক জবাব না পাওয়া গেলে, কারণ প্রত্যেকে চাইবেন, সাংবাদিক চাইবেন যে শেখ হাসিনা বলেছেন, এই কোট করতে চাইবেন। সেই জন্য সেটার পথ একমাত্র ভেবে রাখা আছে শুনেছি, সেটা হচ্ছে যে প্রশ্নটা তাকে ইমেলেই পাঠাতে হবে। এখন ইমেলে কখন তিনি জবাব দেবেন সেটা এখন আমি জানি না, এটা আমি জানি না। ফলে এটা কোনো, এই যে তিনি, এটা ঘটনা, তিনি ভারতীয় নন, তিনি ভারতীয় অভারতীয়, যৌথ একটা সাংবাদিক সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত থাকছেন। এই বিষয়ের ব্যাকরণগত যাই ত্রুটি থেকে থাকুক, তিনি শারীরিক ভাবে থাকছেন কি থাকছেন একথা আমিও বলিনি কখনো, আমি আজও বলছি না। শারীরিক ভাবে থাকা সম্ভব না, এটা খুব কমন সেন্সের বোঝা উচিত আর কি। স্বাভাবিক ভাবে থাকা সম্ভব, সেটা এটা মানে ধরুন, এটা হতে পারে প্রথম দিকে বলার উদ্দেশ্য ছিল, প্রথম দিকে সেই দিনের জন্য ব্রেকিং নিউজ ছিল যে আমি প্রথম ব্রেক করেছি যে শেখ হাসিনা আসছেন সাংবাদিকদের কাছে, এইটুকুই খবর। এই খবরটাই এখন তার নানা রকম অর্থ হয়ে, মানে হয়ে, আমার কথা নানা রকম ব্যাখ্যা করে, ইন্টারপ্রেট করে অনেকে অনেক কিছু বলছেন। তো এটা বাংলাদেশে যে প্রচলন আছে, রীতি, সেই রীতিটা ভারতের নেই। সেটার জন্য ভারতের রীতি আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানে প্রশ্ন উত্তর হয়, বাকি জায়গায় প্রশ্ন উত্তর হয় না। সেই ট্র্যাডিশন অনুযায়ী শেখ হাসিনা করছেন, প্রধানমন্ত্রী মোদী যেভাবে করে থাকেন সেভাবেই করছেন। তাহলে 23শে জানুয়ারির স্পেশাল সিগনিফিকেন্ট মানে আমরা যদি জানার চেষ্টা করি সেটা কি? আমি তো বলছি ব্যক্তিগত সাংবাদিক হিসেবে আমি খুব অধীর আগ্রহ অপেক্ষা করে আছি, অধীর আগ্রহ, যে পর্যন্ত যা জানতে পারিনি সেটা হয়তো সেদিন জানবো। আমি কি বলবেন তিনি, কিন্তু রাজনৈতিক ভাষণ তো নয় এটা, তো তিনি কর্মীদের সামনে ভাষণ দিচ্ছেন না, সাংবাদিকদের সামনে ভাষণ দিচ্ছেন। সাংবাদিকদের কথা তিনি ভালো বুঝবেন, তিনি তার দলের রণনীতি কি হতে পারে, কি ভাবছেন নিজের দল সম্পর্কে, আগামী দিনে বাংলাদেশে কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করবে, সেই প্রসঙ্গে কিছু রূপরেখা তিনি দিতে পারেন। তাহলে ভুল ধারণা আছে। আমি আর একটা ক্লারিফাই করি, কোন জায়গায় অনেকে কেউ বলেছেন তিনি কি প্রবাসী সরকারের ঘোষণা দেবেন। প্রথম কথা হচ্ছে প্রবাসী সরকার ইতিমধ্যেই আছে, কারণ উনি পদত্যাগ করেন নাই। কেউ ভারতের তাদের দেশের সংবিধান অনুসারে যে কথাটার ব্যাখ্যা দিয়েছিল নওফেল জাতীয় প্রেস ক্লাবে, যে একটা ডি জুড়ে হয়, একটা ডি ফ্যাক্টো হয়। ডি জুড়ে মন্ত্রিসভা তারা আছেন মন্ত্রিসভা, কেউ তো পদত্যাগ করেনি। পদত্যাগ পত্র রাষ্ট্রপতিকে কেউ তো দেননি, কেউ দেখাতেও পারবেন না বাংলাদেশ থেকে যে পদত্যাগ পত্র দিয়েছে। তারা আছেন, তারা শারীরিক ভাবে সেখানে উপস্থিত নেই, ডি ফ্যাক্টো তারা নেই, কিন্তু ডি জুড়ে তারা আছেন। এই ইংরেজি শব্দ ডি জুড়ে, ডি ফ্যাক্টো। প্রবাসী সরকার গঠনের কোন এই এটা একটা জল্পনা, এবং আমি বলছি একটা ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা নয়। এই কারণে যে প্রবাসী সরকার আছে, তাই তো মন্ত্রীদের সঙ্গে তিনি মিট করেন তো কখনো কখনো। আছে বা নাই এইগুলো তো এখন আর ম্যাটার করে না, তাই না? যেহেতু একটা নির্বাচন হতে যাচ্ছে, সম্ভাবনা আছে, আমি জানি না নির্বাচন আরো হবে কিনা, তো সম্ভাবনা আছে। সো ওই প্রবাসী সরকার থাক বা না থাক তার নিশ্চয়ই কোনো গুরুত্ব এই মুহূর্তে অন্তত বাংলাদেশ রাষ্ট্রের জন্য কোনো কিছু ম্যাটার করছে না। আমি একটু জানতে চাচ্ছি তাহলে, মানে বিশেষত 23শে জানুয়ারি তিনি যে কথা বলবেন বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিবেন, বিশেষত তাহলে আমরা এটি ধরে নিতে পারি যে এটি প্রথমবারের মতন কোন সংবাদ সম্মেলনে তিনি ভার্চুয়ালি উপস্থিত হন, সরাসরি উপস্থিত হন, অডিওর মাধ্যমে উপস্থিত হন, যেভাবেই হন না কেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, তাই তো? বাকি বিশেষণগুলো বাদ দিয়ে বলতে হবে সঠিক কথা, তিনি উপস্থিত হচ্ছেন। আচ্ছা, সাংবাদিকদের সামনে, এর আগে তো সাংবাদিকদের সামনে সাংবাদিকদের সামনে এভাবে কোনো সাংবাদিকদের একটা সভা এরকম অর্গানাইজ করা হয়েছে, সেখানে তিনি এসছেন কোনোভাবেই হোক, সেরকম তো ঘটেনি, সেটাই প্রথম। রাইট, এটাই ভারতে প্রথম। তাহলে এবার আমার প্রশ্ন, যেহেতু তিনি ভারতে রয়েছেন, অবস্থান করছেন, আশ্রয় নিয়ে আছেন, তার বিরুদ্ধে এর মধ্যে একটা মামলায় রায় হয়েছে, আরেকটি মামলায় রায় হচ্ছে, সেই জায়গা থেকে এমন কোন ব্যক্তি ভারতে বসে কোন সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেন কিনা, এ বিষয়ে ভারতের আইন কি বলে? কোন ধরনের রেস্ট্রিকশন কি থাকার কথা নয়, নাকি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবকিছু শেখ হাসিনার জন্য?
ভারত তো জানেই না, ভারত সরকার জানেই না তার কি শাস্তি হয়েছে, আর বাংলাদেশ সরকার তো জানায়নি জানিয়েছে তো, কি নোট শাস্তি হয়েছে, সে তো নোট আপনারা পাঠিয়েছে। জানেন। আরে নোট ভার বেলা বলেছেন ফেরত দিন, কিন্তু কি শাস্তি হয়েছে, বিচারের প্রক্রিয়া কি, কিভাবে বিচার হয়েছে, প্রথম কথা আইসিটি নামক বস্তুটি আন্তর্জাতিকভাবে ভারত তার সিগনেটারি নয়, তাদের যা খুশি তাকে যদি শেখ হাসিনাকে মুক্তিও দিতেন সেটাও ভারতের যায় আসে না, সেটা যে শাস্তিও দেন যায় আসে না, ভারত ওই ব্যাপারটাকে স্বীকারই করে না, ওই রায়টাকে তো স্বীকার করা হচ্ছে না। আমাদের কাছে তিনি যখন, আমরা 5ই আগস্ট থেকে দেখব শেখ হাসিনা অন 5th আগস্ট যেদিন ভারতে ল্যান্ড করেছেন সেদিন তিনি নিরপরাধ, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, আইনত কোনো অভিযোগ নেই, এফআইআর নেই, ফলে সেদিন যদি থাকতো সেদিন এই প্রশ্নটা করাটা সঠিক ছিল। ফলে তিনি যখন পৌঁছে গিয়েছেন ভারতে এবং ভারতে 17 মাস আছেন, তার পরবর্তীকালে সেগুলো বাংলাদেশ সরকারের আফটার থট, মানে তিনি যখন, আমরা একজন নিরপরাধ নাগরিককে আশ্রয় দিয়েছিলাম, ভারত সরকারের মত হচ্ছে নিরপরাধ একজন নাগরিককে আশ্রয় দিয়েছে, তার বিরুদ্ধে ফাঁসি হয়েছে না মুক্তি পেয়েছে না যাবজ্জীবন হয়েছে সে নিয়ে আমাদের তো ছিল পরের ব্যাপার, সেগুলো তাদের জানাতে হবে না। আইসিটি রায় কি আপনি পড়তে পেরেছেন এখনো? না, পূর্ণাঙ্গ রায় তো এখন প্রকাশ পায়নি, পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়নি। একটা রায় দেওয়ার পর কোথাও ঘটেছে কোন আদালতে যে একটা রায় হওয়ার পর রায় প্রকাশ করা হয় না? মানে কি ওই রায়টা তো হাস্যকর রায়, কারণ ওই রায়টা তো প্রকাশ করলে ধরা পড়ে যাবেন, সেই জন্য রায়টা প্রকাশ করছেন না, হিম্মত থাকে রায়টা প্রকাশ করুন আগে। কিন্তু জিনিসটুকু তো জানা গেছে যে তার রায় কি বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে, বাংলাদেশের ভৌগোলিক সীমানা, তাকে ফাঁসি দিন, মুক্তি দিন, তাকে যা ইলিশ খাওয়ান, রাবড়ি খাওয়ান, যা খুশি করেন, সেটা বাংলাদেশের ভৌগোলিক সীমানার মধ্যে। কিন্তু বাংলাদেশ সরকার তো আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধীর জয়সওয়াল তিনি উত্তর দিয়েছেন যে আমরা পর্যবেক্ষণ করছি, তার মানে জানিয়েছে আমরা পর্যবেক্ষণ করছি, আইনি পরামর্শ নিচ্ছি ইত্যাদি। আইনি পরামর্শ চলছে তো, নেওয়া চলছে এখন আইনি পরামর্শ, আরো 17 মাস লাগবে আইনি পরামর্শ শেষ হতে। তাহলে মোটামুটি তারা রায়ের কপিটা এখনো, আমি বলছি দয়া করে বাংলাদেশ সরকারকে অনুরোধ করুন রায়ের কপিটা ভারতে পাঠিয়ে, তাহলে তাদের বলার অনেক কিছু মুখ থাকবে, কারণ আমরা এখান থেকে সেই রায়টা আবার আপনারা পড়তে পারেননি তো, আমরা এখানে আমাদের কাগজে প্রকাশ করে দেবো, সে রায়টা ওখানে আগে পাঠাতে বলবো, কিন্তু ওই রায়ের প্রতিটি অংশ ধরে ধরে আমাদের একটি ব্যাখ্যা বেসরকারি ভাবে দেওয়া হয়েছে, মানে আওয়ামী লীগ থেকে নয়, বেসরকারি ভাবে দেওয়া হয়েছে, সেটা রয়েছে আমাদের কাছে। আইসিটি ট্রাইব্যুনাল নিয়ে রায় নিয়ে যদি আলোচনা করতে আর একদিন বিশেষ অনেক সময় লাগবে, দীর্ঘ প্রায় 12 পাতার একটি জবাব আছে আমাদের, 12 পাতার জবাব আমাদের কাছে আছে, যেটা আপনাদের দিলে আমরা তখন বলবো। ও মানে জবাব অলরেডি তৈরি করা আছে, সেই জবাবটা না, জবাবটা তৈরি করা আছে বেসরকারি, সেটা বাংলাদেশ সরকারকে জানার আগে তো বাংলাদেশ সরকারকে জানাতে হবে না যে কি কি। প্রথম প্রশ্ন, আইসিটিটা গঠিত হলো কি করে, যে দেশে পার্লামেন্ট নেই সে দেশে অর্ডিন্যান্সের মাধ্যমে গঠিত হলো কি করে, এগুলো স্বাভাবিক গণতান্ত্রিক সভ্য সমাজে যেভাবে হয়, বাংলাদেশ একটা অসভ্য সমাজ তো, ওটা সভ্য সমাজ নয়। তৃতীয়ত হচ্ছে যে এখানে বিচারপতিরা নিয়োগ হলেন কি করে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে তারা বিচার নিযুক্ত হলেন, কে নিযুক্ত করলেন। এইটার পরে আসবে আচ্ছা অপরাধীকে সুযোগ দিয়েছিলেন কি দেননি, তার আইনজীবী কি ছিল, তিনি ন্যায্য বিচার পেয়েছেন কি পাননি, তিনি যদি পেয়ে থাকেন তারপরে যে রায় দিলেন রায়টা দেওয়ার যুক্তিগুলো কি কি, এসব বিশদ দিতে হবে। প্রায় 500 পাতার রায় তো, 1000 পাতার ব্যাখ্যা সমেত জমা দিতে হবে। আচ্ছা, মানে তাহলে জবাবটাও তৈরি হয়ে আছে বেসরকারি হয়, বেসরকারি বলতে ধরুন বলতে পারেন অফ দ্য রেকর্ড, বলতে যা বোঝায়। আচ্ছা, তার মানে ভারতের সব সাংবাদিকের কাছে সব সাংবাদিক আছে, মেজর আমি সব সময় বলছি ভারতের সাংবাদিকের সংখ্যা তো কয়েক লক্ষ হবে, আমি তা বলছি না, আমি যেহেতু বাংলাদেশের উপর চর্চা করি, আমি বাংলাদেশ নিয়ে আমার একটা গবেষণার বিষয়, সেই কারণে আপনাদের এই যে ভোলকার রিপোর্ট, যে কথাগুলো সেদিনকে বললেন ওনারা, ভোলকার রিপোর্টের নিচে লেখা আছে এটা কিন্তু কোথাও আমরা ভেরিফাইড তথ্য নয়, ডিসক্লেমার দেওয়া আছে, অথচ তার ভিত্তিতে আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, তার ভিত্তিতে রায় হয়েছে।
বুঝেছেন? ভোলকার নিজেকে বাঁচিয়ে রেখেছে, কারণ ভোলকারের বিরুদ্ধে নালিশ হবে এবার। নালিশ হওয়ার কথাটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই কিনা আমি জানি না, যিনি আইসিটি ট্রাইব্যুনালের কয়েক মিলিয়ন ডলারের আইনজীবী তিনি রিজাইন করলেন গতকাল, তাই না? আমি শুনেছি তো, তিনি আপাতত, আমি যদি সরকারের বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে গণমাধ্যমে নবায়ন, তার চুক্তির মেয়াদ নবায়ন করা হয়নি, না না না, এরকম একটা মহামূল্যবান একজন আইনজীবী, সরকারের বা না রাষ্ট্রপক্ষের তা তো পক্ষ নয়, থেকে বলা খবরটা হচ্ছে। হচ্ছে তিনি পদত্যাগ করেছেন এবং যেগুলো জানিয়েছেন বাগম্যান। বাগম্যান তার টুইটে বলেছেন যে উনি পদত্যাগ করেছেন। আমি বলছি এবার বাংলাদেশ সরকার ব্যাখ্যা দিতে পারে যে ওটা পদত্যাগ না নবীকরণ। বাগম্যান তো একটা সময়, বাগম্যান খুব হাসিনা ভক্ত মানুষ, এরকম কেউ বলবেন না। না, রাইট। আমরা প্রায় শেষ পর্যায়ে একটু জানার চেষ্টা করব যে তাহলে 23শে জানুয়ারিকে কেন্দ্র করে যা কিছু হ্যাঁ, হচ্ছে বা আপনি যে ব্যাখ্যাটা দিলেন, সকলের আমরা কি জন্যই ধরে বলে নিতে রাখি, পারি? ওটা হচ্ছে এফসিসি, তার একটা ফেসবুক ওয়েবসাইট আছে, ফেসবুক আছে, ঠিক আছে? ফেসবুক ওয়েবসাইটে গেলে যারা, যদি আপনি ওখানে দেখতে পান, আপনাদের ওখানে যদি ব্লক না করে দেয়, তাহলে ওটা আপনি তখন, আমি সরাসরি ইউটিউবে হবে কিনা, ওরা একটা যে আমন্ত্রণ পত্রটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, আমন্ত্রণ পত্র লেখা আছে নিচে কিভাবে দেখতে পাবেন। আচ্ছা তো ফলে এটা আপনারা চাইলে দেখতে পারেন যদি ওখানে ওটা ব্লক না হয়ে থাকে। আচ্ছা, তাহলে মোটামুটি আপনার কাছ থেকে যেটুকু জানতে পারলাম তার থেকে এটুকু বলতে পারি যে তাহলে শেখ হাসিনার জন্য মোটামুটি সংবাদ সম্মেলন তো খুবই একটা সিগনিফিকেন্ট বিষয়, তাই না? এটিতে যখন তিনি ফেস করতে পারেন, সেটি যেভাবেই হোক, শুধুমাত্র তিনি শারীরিকভাবে অথবা ভিডিও মাধ্যমে উপস্থিত হতে পারছেন না বা তাকে হতে দেয়া হচ্ছে না তার সিকিউরিটির কারণে, যদি এটুকু না থাকতো তাহলেও তিনি মোটামুটি ভার্চুয়ালি যুক্ত হতে পারতেন বা তার জন্য সব ধরনের কাজ বাজ মোটামুটি পারমিটেড, তাই তো? ধীরে 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 তো বুঝতেই পারছেন, ধীরে ধীরে সবই তো একটু 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 করে বেরোচ্ছে, তো একটু একটু করে খোলস ছাড়ানো বলে যাকে, একটু একটু করে তো হচ্ছে, ধীরে 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 আচ্ছা, হচ্ছে তো। আপনার কাছে আমার শেষ যে বিষয় জানতে চাওয়া, আমরা প্রায় অবশ্যই শেষ পর্যায়ে চলে এসেছি, যে এই নির্বাচন যেটি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিকে কেন্দ্র করে বিশেষ আর কোন নতুন তথ্য আপনার কাছে আছে কিনা ভারতের পক্ষ থেকে, বা ভারত কি চাইছে? না, ভারত চাইছে, এটা ঘটনা, ভারত চাইছে একটা নিরপেক্ষ, অবাধ এবং সম্ভব হলে ইনক্লুসিভ, কিন্তু ইনক্লুসিভ হওয়ার তার কোনো সম্ভব নেই, কারণ আওয়ামী লীগ তো কেউ নমিনেশন দাখিল করতে পারেনি, তো সময় পেরিয়ে গেছে। তাহলেও কিন্তু ভারত এখনো চাইছে যে একটা, তারা বলবেন যে ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয়, তাদের চাইবেন যে দরকার হলে আওয়ামী লীগকে পার্টিসিপেশন করানোর জন্য যদি নির্বাচন পেছানোর দরকার হয়, তাহলে নির্বাচন পেছানো হোক, পিছিয়ে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক। আর যদি না হয়, নির্বাচন হয়েই যায়, ধরুন আপনারা যখন আইসিডি যেমন জোর করে একটা সাজা দিয়েছে, শাস্তি দিয়েছে, সেরকম যদি জোর করে একটা নির্বাচন হয়েই যায়, এই নির্বাচনে তো দুটি দিক আছে না, একটি হচ্ছে রেফারেন্ডাম, গণভোট, আর একটি হচ্ছে সাধারণ নির্বাচন। এখন আমি গণভোট নিয়ে কিন্তু খুব একটা দ্বিধা নেই, গণভোটটা হয়ে যাবেই, ওটা ইউনুস করাবেই, ওটা কেউ রুখতে পারবে না। কিন্তু বাকি ভোটটা হবে কি হবে না, এই নিয়ে ডাউট আছে। ভোটের যে অনিশ্চয়তা, ওটা কিন্তু গণভোট নিয়ে নেই, কারণ ইউনুস সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছেন গণভোট দিতে হবে, এবং ওটা আর্মি দিয়ে করাবেন। বাংলাদেশের ইতিহাসে যতগুলো গণভোট হয়েছে, সব গণভোট যিনি চেয়েছেন তার পক্ষেই রায় গেছে। সুতরাং ওই রায়টা হলে কি হবে বাংলাদেশের পরিস্থিতি, আমার ধারণা আরো বিস্ফোরক জায়গায় পৌঁছবে বাংলাদেশ। কারণ ওটা হচ্ছে রাষ্ট্রপতি ধাঁচের শাসনের একটা মোটামুটি ধাঁচা, যাকে বলা যায়। আপনি ওই মুক্তিযুদ্ধের আদর্শ ফদর্শ বাদই দিলাম, সেগুলো নয় থাকলো না, ঠিক আছে, ৭ই মার্চের ভাষণ থাকবে না, একটি থাকবে না, সেসব মেনে নিলাম। আসল হচ্ছে গভর্নেন্সটা কিভাবে হবে বাংলাদেশে, সেটা ইউনুসের একটা মডেল। ইউনুসের মডেলটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, এবং তিনি প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর এই গণভোটে বলা আছে। ফলে তার একটা ইচ্ছা, মানে আশা প্রকাশ করছি তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু শেষ পর্যন্ত ঠুটো জগন্নাথ হবেন কিনা সেটা আমি জানি না। কারণ ঠুটো জগন্নাথ যদি আপনারা বোঝেন, মানে যার হাত নেই, যে দেবী, মানে তার পাওয়ারটা থাকবে রাষ্ট্রপতির হাতে বেশি। আপনার মতে ডক্টর ইউনূস সাহেবের কি, মানে তিনি কেন রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করতে চাচ্ছেন, মানে তার উদ্দেশ্যটা কি? তার পার্টির চাপ হচ্ছে যারা তারা পড়ানো ক্ষমতায় আছে, কিছু না হলে একটা গাড়ি, একটা চেয়ার, একটা অফিস অন্তত হোক, তাহলে তাদের দলটা বাঁচে, দলটা থাকবে দীর্ঘকাল ক্ষমতার বাইরে। এখন সেই কারণে এত করছে না, আমার মনে হচ্ছে এটা খুবই আত্মঘাতী একটা সিদ্ধান্ত। আমি ইউনূস সাহেবের কথা বলছি, ডক্টর ইউনূস সাহেবের কথা বলছি।
তার হ্যাঁ লাভটা কি, যে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করে বা রাষ্ট্রপতি শাসিত ধাতের একটি হ্যাঁ সরকার গঠন এটা করে? অনুমান তিনি অলরেডি বর্তমান রাষ্ট্রপতি বলে রেখেছেন তিনি চাপে আছেন, তিনি পদত্যাগ করবেন। নতুন সরকার এসে তাকেই রাষ্ট্রপতি নির্বাচিত করবে এরকম একটা ধারণা আছে।